জুলাইয়ের চিটিং অভ্যুত্থানে যারা কুশীলব ছিল, যারা ইউএসএআইডি টাকা খেয়েছিল, যারা পাকিস্তান এম্বাসিতে হাজিরা দিয়েছিল, যারা মার্কিন এম্বাসিতে হাজিরা দিয়েছিল, যারা আইএসআই এর সাথে সম্পৃক্ত ছিল, সেই তথাকথিত অভিনেতা অভিনেত্রী যারা চলচ্চিত্র এবং সংবাদ মাধ্যম জগতের জনপ্রিয় মুখ বাংলাদেশে, তাদেরকে নিয়ে আমি প্রতি সপ্তাহে একটা করে এপিসোড করব, আমি আপনাদেরকে বলেছিলাম। তার ওই ধারাবাহিকতায় আজকের এই ভিডিও। আজকে কথা বলবো সেই জনপ্রিয় তিনজন নায়িকাকে নিয়ে। প্রথমত আজমেরী হক বাঁধন। এই মহিলা মারাত্মক লেভেলের পল্টিবাজ। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, এই মহিলা সর্বোচ্চ সুবিধাভোগী। আমার কাছে বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু বাংলাদেশকে নিয়ে দেখেছিলেন হাজারো স্বপ্ন। সেই স্বপ্নগুলো আমরা একে একে বাস্তবায়ন হতে দেখেছি তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে। এই উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে আমরা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের পক্ষে। সে নৌকার প্রচারণা করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকে বিভিন্ন ধরনের পুরস্কার নিয়েছে, আর্থিক সহায়তা নিয়েছে, সব ধরনের সুযোগ সুবিধা নিয়েছে। কিন্তু যখন ওই যে বলি আমি, হাওয়া দক্ষিণা বইতে শুরু করলো জুলাই আগস্টের সময়, এবং পাকিস্তান এম্বাসি, আমেরিকান এম্বাসি, ফ্রান্স এম্বাসি থেকে যখন তাদেরকে সুস্পষ্ট বার্তা দেওয়া হলো, নির্দেশনা দেওয়া হলো যে এই সরকার হয়তো বা আর টিকছে না, তখন সে ইনস্ট্যান্ট পল্টি নিয়ে তার মুখের ভাষা, যেই মুখে তিনি শেখ হাসিনাকে মা ডাকতেন, ধরতে গেলে শেখ হাসিনার কথায় বাকরুদ্ধ হয়ে থাকতেন, শেখ হাসিনার কথা মন্ত্রমুগ্ধ হয়ে শুনতেন, সেই বাঁধন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পল্টি নিয়ে সেই জুলাই আগস্টের অভ্যুত্থানে বা চিটিং বিপ্লবে কি ধরনের লম্বা লম্বা বক্তব্য দিয়েছে। আসেন কয়েকটা বক্তব্য আপনারাও একটু শুনেন। আমার অন্য কোনো দেশের পাসপোর্ট নাই, আমি এই দেশেই থাকবো, এই দেশটা আমার, আমাদেরকেই সংস্কার করতে হবে। এই ছোট ছোট বাচ্চাগুলো আমাদেরকে শিখিয়ে দিল কিভাবে স্বাধীনতা রক্ষা করতে হয়। আর যারা টিভির সামনে বসে এখন আমাদেরকে দেখছেন, আমি তাদেরকে বলছি আপনারা বের হয়ে আসেন। ঠিক আছে, যৌক্তিক আন্দোলন ছিল, যৌক্তিক দাবি দেওয়ার আন্দোলন ছিল, তোমরা কথা বলেছ, তোমাদের কথা আমরা শুনেছি, আমি সবই মেনে নিলাম। কিন্তু এই যে 8 মাস থেকে বাংলাদেশে এরকম একটা ভয়াবহ পরিস্থিতি চলছে, খুন, ধর্ষণ, এমন কোনো ঘৃণ্য কর্মকাণ্ড নাই, এমন কোনো নৈরাজ্য নাই যেটা বাংলাদেশে হয় নাই। এই বাঁধনকে কি এক লাইন ফেসবুকে স্ট্যাটাস দিতে দেখেছিলেন আপনারা? একটা মন্তব্য করতে দেখেছিলেন? একটা কথা বলতে দেখেছিলেন? কিংবা এই সরকারের যে অপরাজনীতি, অপশাসন, অপতৎপরতা, বিএনপি জামাতপন্থী সন্ত্রাসীদের যে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা, এগুলা নিয়ে কেউ কথা বলেছে? বাঁধনকে কি দেখেছেন একটা কথা বলতে? বলে নাই। কারণ এখন ইউএসএআইডি বন্ধ, এখন জাতিসংঘ থেকে কোনো ফান্ড আসে না, এখন পাকিস্তান এম্বাসি থেকে কিংবা ফ্রান্স এম্বাসি থেকে কোনো টাকা পয়সা আসে না, কোথাও তাদেরকে ডাকা হয় না, কারণ তাদের কাজটা ওই জুলাই আগস্ট পর্যন্ত ছিল, এরপরে শেষ হয়ে গেছে। অভিনেতা ইরেশ জাকের বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সর্বোচ্চ সুবিধাভোগী। তার যে প্রতিষ্ঠান এশিয়াটিক লিমিটেড সম্ভবত নাম, সেটা থেকে তিনি সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়েছেন, সব বড় বড় প্রজেক্ট বাগিয়ে নিয়েছেন ইরেশ জাকের বাবা এবং ইরেশ জাকের। এখন এই তথাকথিত জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে 8 মাস পরে সে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলা নিয়ে জনাবা বাঁধন, সমকামী বাঁধন মারাত্মক কষ্ট পেয়েছে। ইরেশকে হেনস্থার শিকার হতে দেখে তার হৃদয় ভেঙে যাচ্ছে। কিন্তু অন্যদিকে তার ওই সহ অভিনেতা, একজন আওয়ামীপন্থী অভিনেতা, অর্থাৎ আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি, এই ঢাকা 18 আসন থেকে তিনি পান নাই, সিদ্দিক, যাকে আমরা কমেডিয়ান সিদ্দিক হিসেবে চিনি, তার কমেডি দেখে আমরা হাসি নাই। যারা নাটক প্রেমী, বাংলাদেশের নাটক আমরা দেখি, এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া খুব দুষ্কর। সেই সিদ্দিকের ছাত্রদলের গুন্ডারা কাকরাইলে হাবিবুল্লাহ ভাট ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বা যুগ্ম সাধারণ সম্পাদক, সম্ভবত তার নামটা আমার মনে পড়ছে না, তারা ধরে পিটিয়ে মেরে হেনস্থার শিকার বানিয়ে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এই ইরেশ জাকেরের জন্য বাঁধনের হৃদয় কাঁপে, কিন্তু সিদ্দিকের জন্য বাঁধনের হৃদয় কাঁপে না, কারণ সিদ্দিক আওয়ামীপন্থী আর ইরেশ জাকের জামাত বিএনপি পন্থী। এই হচ্ছে তাদের সংস্কার, এই হচ্ছে তাদের সংস্কারের নমুনা, কিংবা এই হচ্ছে তাদের সহ অভিনেতাদের প্রতি তাদের মনোভাব। এগুলো আমি বলি না, সব ডলারের খেলা ভাই। ডলার দিছে, খেলা হইছে, ডলার নাই, খেলা বন্ধ। এরপর টয়া, সময়ের হালের জনপ্রিয় অভিনেত্রী,
তাকে আমার একসময় ভালো লাগতো, তার নাটক আমি দেখতাম, এখনো তার অভিনয় আমার ভালো লাগে। তো টয়াও সেই আন্দোলনে বিশাল লম্বা লম্বা লেকচার দিয়েছিল। আসেন ভিডিও দেখি। আমার কেমন লাগছে, আমরা আসলে মানসিকভাবে কেউ ভালো নেই। আজকে এখানে আসা আমাদের দরকার ছিল না, আজকে কারোই দরকার ছিল না। দাবিগুলো খুব যৌক্তিক দাবি ছিল, দাবির জন্য বাচ্চারা রাস্তায় নেমেছে, এটা খুবই যৌক্তিক বিষয়। একটা গণতান্ত্রিক সমাজে একটা বাচ্চা, একটা মানুষ, একটা যে কেউ অধিকার আছে তার দাবি আদায়ের জন্য রাস্তায় নামা। এদের কথা রিপিট করার মতো অভিরুচি কিংবা ইচ্ছা আমার কোনোটাই নাই। আমি আপনাদেরকে জাস্ট স্মরণ করাই দিচ্ছি। আমার এই ভিডিওগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে এদেরকে মনে রাখা, আপনারা এদেরকে ভুলে যাবেন না। কিছু ডলারের জন্য যারা নিজের দেশকে, নিজের দেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে অন্য একটা দেশের কাছে বিক্রি করতে পারে কিংবা অন্য কোনো পরাশক্তির হাতে তুলে দিতে পারে, তাদের মধ্যে দেশপ্রেম নাই বললে চলে। কিন্তু তাদের তো বিচারের আওতায় আনতে হবে। এটা হোক সামাজিক বিচার, এটা হোক রাষ্ট্রদ্রোহিতার অপরাধী বিচার, সেটা হবেই। আজ বা কাল এদের বিচার হবেই। যারা ডলার খেয়ে, ডলারের লোভে দেশটাকে ধ্বংসের দিকে ধাবিত করেছে, তাদের বিচার তো বাংলাদেশের মাটিতে হবেই। আমাদের প্রজন্ম না করুক, আমাদের পরবর্তী প্রজন্ম করবে। তারা না পারলে তাদের পরবর্তী প্রজন্ম করবেই। বিচার তাদের হবেই। এরপর শবনম ফারিয়া, আমাদের মোটা আপু। এই মোটা আপুর মারাত্মক চুলকানি। মানে শেখ হাসিনাকে, সে একজন নারী, সে অন্য একটা নারীকে নিয়ে কথা বলার সময় অবশ্যই সংবেদনশীল থাকা প্রয়োজন, অবশ্যই সংযত হয়ে কথা বলা প্রয়োজন, অবশ্যই মানে সম্মানটুকু বজায় রেখে কথা বলা প্রয়োজন। এই ব্যক্তি, এই নারী, এই অভিনেত্রী শেখ হাসিনাকে এমন কোনো ব্যঙ্গ নাই যেটা করে নাই। স্বজন হারানোর বেদনা, এইটা সেটা, আপা ছাড়া ঈদ, আপাগো, মানে বিচ্ছিরি ভাষায় সমালোচনা করেছে। সমালোচনার একজন শিক্ষিত মানুষের কাছ থেকে সমালোচনার ভাষা হতে হবে গঠনমূলক। তো এই শবনম ফারিয়া স্টিল নাও সে কথা বলে যাচ্ছে। তাকে মাঝে মাঝে আমরা প্রতিবাদী হতে দেখছি, বাট সেটা কিছুক্ষণের মধ্যে আবার সেই স্ট্যাটাস ডিলিট হয়ে গেছে। তো এই যে 3 জন অভিনেত্রীর নাম বললাম, বাঁধন, টয়া এবং শবনম ফারিয়া, এরপর এপিসোডে আরো 3 জনের নাম আসবে। আমি প্রতি সপ্তাহে একটা করে এপিসোড করব 3 জন করে অভিনেত্রীর নাম দিয়ে। তো এদেরকে আপনারা প্লিজ ভুলে যাবেন না। যারা শুধুমাত্র কিছু ডলারের লোভে, যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার জন্য পরাশক্তি পাকিস্তানের মতো দেশদ্রোহী রাজাকারদের সাথে হাত মিলিয়ে দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিছে, যারা আওয়ামী বিরোধিতা করতে গিয়ে পুরো দেশটাকেই তারা গর্তের মাঝে ফেলে দিছে, যে কোনো সময় বাংলাদেশ একদম গর্তে ঢুকে যাবে। যুদ্ধ পরিস্থিতি, ডক্টর ইউনূসের যুদ্ধের প্রস্তুতি, আপনার করিডোর প্রদান আরাকান আর্মিকে, এগুলা সবকিছু মিলে ভাই বাংলাদেশের অবস্থা ভালো নাই। যে কোনো সময় একটা অঘটন বাংলাদেশে ঘটবে, এটা নিশ্চিত। তো এই ডলার খেকো অভিনেত্রীদেরকে আপনারা ভুলে যাবেন না, এই লাল বিপ্লবী বান্দরদেরকে আপনারা ভুলে যাবেন না। কারণ এরা দেশের শত্রু, দোষের শত্রু, জনগণের শত্রু, আপনার শত্রু, আমার শত্রু, আমার বাচ্চার শত্রু, আমার বাচ্চার বাচ্চার শত্রু, আমাদের কয়েক প্রজন্মের শত্রু। কারণ যারা দেশ বিরোধী শক্তির সাথে হাত মেলায় দেশ ধ্বংস করার লক্ষ্যে, তারা আমাদের দেশের মানুষের শত্রু এবং প্রত্যেকটা প্রজন্মের শত্রু। এদেরকে ভুলে যাওয়া যাবে না। এদেরকে সামাজিক বিচারের আওতায় আনতে হবে, আজ বা কাল। সেটা খুব শীঘ্রই আমরা প্রত্যাশা করি। ভালো থাকেন। আর ভিডিওটা প্রয়োজনে যদি মনে হয় ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ছড়িয়ে দিন সব জায়গায়। ধন্যবাদ।